ফারিস কফির মগটা নিয়ে আবারও এগিয়ে এলো কিচেনের দিকে। আজ ফারিসের এক্সাম ছিল, কালো আছে একটা, ওইটাই শেষ। তাই সে চাইলেও পারছে না পড়া বাদ দিয়ে বোনের বিয়ের কাজে হাত লাগাতে। এতক্ষণ সে পড়ছিল, অনেকক্ষণ ধরে একটানা পড়ায় শরীরটা ম্যাচম্যাচ করছিল। শরীর ফুরফুরে করতে এক কাপ কফির বিশেষ দরকার। সবে যেহেতু কোনো না কোনো কাজে ব্যস্ত, তাই সে আর কফির জন্য কাউকে ডাকলো না, নিজেই এলো কফি বানাতে। রান্নাঘরে এসেই নিজে বানালো কফি। যেই মুহূর্তে রান্নাঘর থেকে বেরোবে তখনই ঘটল বিপত্তি। এলিজা নামের মেয়েটির সাথে ধাক্কা লাগলো, আর কফি সিটকে বলল মেয়েটির ও নাই। মেয়েটা হলো খানভিলার গেস্ট। কোথায় সে খানভিলার ছেলে হিসাবে আপ্যায়ন করবে, তা না করে কি করছে? তার গায়ে কিনা কফি ফেলছে। এসব ভাবতে ভাবতেই ফারিস আরেক কাপ কফি বানালো নিজের জন্য। তারপর আগে দেখলো কেউ আসছে কিনা, যদি আগের বারের মতো আবার দুর্ঘটনা ঘটে যায়, তাই এত সতর্কতা। সব দেখে শুনে ফারিস আবারও গিয়ে নিজের রুমে পড়ার টেবিলে বসে পড়ল। কাল সকালে ভালো করে পড়া হবে না, তাই আজকের মধ্যেই সব রিভিশন কমপ্লিট করতে হবে। পৃথিবীটা খুব ছোট, তাই না মিস মেহনাজ শেখ? হঠাৎ তাকে করা এমন সম্বোধন শুনে অনু পিছনে ঘুরে তাকালো। দেখলো ফুল ব্ল্যাক ফর্মাল ড্রেস আপে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে চেনে বলে মনে হলো না অনুর। কে এই লোক? তাকে চেনেই বা কি করি? এহেন কথা বলার কারণই বা কি? অনু ভুরুজোড়া সামান্য কুঞ্চিত করে প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখ পানে দাঁড়ানো ব্যক্তিটির নিকট। অনুর এমন চাহনি হয়তো ঠাউর করতে পারল না ব্যক্তি। সহসা বলে উঠল, এখন এটা বলবেন না যে আমাকে চিনতে পারছেন না, আসলেই কি তাই? অনু বোকা বোকা চোখে তাকিয়ে মাথা দুলালো যে সে আসলেই তাই, অর্থাৎ সে চিনতে পারছে না। ব্যক্তিটি হাত উঁচু করে তার বাম হাতের পাশের ভুরটা চুলকে বলল, হয়তো না চেনারই কথা। তাহলে আপনার ওই দিন যা অবস্থা দেখলাম, আমাকে খেয়াল না করারই কথা। অনু এখনো আগে নাই চেয়ে আছে। ওকে এখনো এভাবে তাকিয়ে থাকতে দেখে ব্যক্তিটি হালকা হাসলো, ফিচেল কণ্ঠে বলল, কি হলো আপনার? অনু জবাবে বলল, আপনি কোন দিনের কথা বলছেন সেটাই বুঝতে পারছি না, তাই মনে করার চেষ্টা করছি, কিন্তু মনে পড়ছে না। ঠিক আছে, মস্তিষ্কে এত চাপ দিতে হবে না, আমি বলছি। অনু এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। সে ভাবল মেয়েটি কি অল্পভাষী? সে তার নিজস্ব স্বভাবের বাইরে গিয়ে এত কথা বলছে, অথচ যাকে বলছে সে নিশ্চুপ। তার মনে মেয়েটির সম্পর্কে কৌতূহল জাগলো, তাই প্রশ্ন করেই ফেলল, আপনি কি খুব কম কথা বলেন? অনু কিছুটা অস্বস্তি বোধ করছে, অথচ সামনের ব্যক্তিটি কত সুন্দর অস্বস্তিবিহীন ভাবে তাকে বলে যাচ্ছে। সে মেকি হেসে উত্তর দিল, ঠিক তা না। তাহলে আপনি নিশ্চয়ই আমার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করছেন। অনু আবারও মেকি হেসে বলল, কিছুটা, তবে আপনি কিভাবে বুঝলেন? কিছু মানুষের চোখ এতটাই স্বচ্ছ হয় যে তার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলেই আভাস পাওয়া যায় তার ভেতরে ঠিক কি হচ্ছে, সে কেমন বোধ করছে। তবে অবশ্যই তাকাতে জানতে হবে। সবাই কিন্তু ভেতরটা পড়ার মতো দৃষ্টিতে তাকাতে জানে না। আপনি তাহলে জানেন? হয়তো। সেই ব্যক্তি আবারও বলল, তাহলে চলুন বসে কথা বলি, পরিচিত হই, আপনার অস্বস্তি কাটাই, আমার ওপর বিশ্বাস রাখতে পারেন। বলে হাঁটা ধুলো মলের ক্যাফেটেরিয়ার দিকে। অনু পেছন থেকে এক দৃষ্টিতে অবলোকন করলো এক বলিষ্ঠ যুবকের হাঁটা। অনু ভাবল ওই ব্যক্তিটা কি সুন্দর বুঝে গেল তার অস্বস্তি হচ্ছে। কিভাবে বুঝলো? তার চোখ কি আদৌ স্বচ্ছ? তার চোখ দেখে কি ভেতরটা পড়া যায়? নিশ্চয় যায়, নয়তো ওই ব্যক্তি কিভাবে পড়ে ফেললো তাকে। অথচ যাকে তার ভেতরটা দেখাতে চাইল সে ফিরেও তাকালো না। যার কাছে অনুভূতির দাবি নিয়ে গিয়েছিল সে ভ্রুক্ষেপহীন ছিল। দাঁড়িয়ে আছেন কেন? আসবেন না?
আবারও সেই ব্যক্তি ডাকে অনুর ভাবনার পরিসমাপ্তি ঘটে। সে সামনে তাকায়, দেখে ব্যক্তিটি ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে আছে। অনু তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গেল। বিয়ের সব শপিং ইলমা বেগম আর আরু মিলেই করেছে, বাকিটা করেছে খানভিলার সদস্যদের সাথে। অনু এসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। প্রতিবারই কোনো না কোনো কিছুর বাহানা দিয়েছে। অসুস্থতার ভান করেছে, কিন্তু ভান বলল ভুল হবে, কেননা সে আদতেও অসুস্থ ছিল। তার যে হৃদয়ে আঘাত লেগেছে। আজ সকালে আরও সিঁড়ি দিয়ে নামতে গিয়ে প্লাজো পেঁচিয়ে পড়ে গিয়ে পায়ে হালকা চোট পেয়েছে। হাঁটা চলায় বেশি করলে ব্যথা বাড়বে, তাই ইলমা বেগম অনুকে যেতে বলেন শপিং মলে। তাদের দু বোনের জন্য কাচের চুড়ি আর কিছু আর্টিফিশিয়াল ফুলের অর্নামেন্টস আনতে। আরুর পায়ে ব্যথা হয়, অনুর আর বাহানা দেওয়ার উপায় ছিল না। অগত্যা তাকেই যেতে হলো। আসার পথে অনু রিকশায় বসে ভাবছে, গত কয়েকটা দিন তার বিভীষিকাময় কেটেছে, যেন গোটা জীবনের সব কষ্ট একসাথে এই কয়েকটা দিনে অনুভব করেছে। এই কয়দিন বাসা থেকে তো দূর, নিজ রুম থেকেও বের হয়নি। সে ঠিক করেছে বিয়েটা সে উপভোগ করবে। আফটার অল তার একমাত্র ভাই আর বেস্টুর বিয়ে বলে কথা। একতরফা অনুভূতির জন্য সে তার কাছের মানুষগুলোকে কষ্ট দিতে পারে না। সেটা করলে তাদের প্রতি যে অন্যায় হবে, আর সেই অন্যায় করার অধিকার তার নেই, তাই সে পিছু ঘুরে তাকাবে না। এসব ভাবতে ভাবতে সে শপিং মলে পৌঁছালো। রিক্সা চালক ছেলেটা বেশ ছোট, অন্তত অনু চেয়ে ছোটই হবে। ছেলেটা তাকে বলল, আপামনি, এসে পড়েছি। অনুর খেয়ালই ছিল না, সে আস্তে ধীরে নেমে একটা 100 টাকার নোট বাড়িয়ে দিল। তারপর হাঁটা ধরল। ছেলেটা ডাক দিল পেছন থেকে, আপা, ভাড়া 40 টাকা। অনু পিছু ফিরে তাকালো, স্মিত হেসে বলল, বাকিটা তুমি রেখে দাও, আপার তরফ থেকে তোমার জন্য। বলেই অনু আবারও সামনের দিকে পা বাড়িয়ে শপিং মলে ঢুকলো। খুব দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র কিনে যেই বেরোতে যাবে, তখনই ওই ব্যক্তির সাথে দেখা। ঠিক দেখাও বলা যায় না, ওই ব্যক্তিটি অনুকে অদ্ভুত সম্বোধন করে ওই অদ্ভুত কথা বলে ডেকেছিল। মিস শেখ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। অনু ইতস্তত ভঙ্গিতে বসল। যদিও তারা ক্যাফেটেরিয়ার সবচেয়ে কর্নারের নির্জন টেবিলটাই বসেছে, তবুও তার চোখ মুখ থেকে অস্বস্তি যেন কাটছে না। অনু কাচিমচের চেহারাই বসে রইল। বি ইজি। অনু সায় জানিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন? আপনার সাথে আমার পার্কে দেখা। এমন উত্তর হয়তো অনু আশা করেনি। কিঞ্চিত অবাক হয়ে শুধালো, পার্কে? জি, আসলে আমি ফোনে কথা বলতে বলতে হাঁটছিলাম, আর বিপরীত দিক থেকে আপনি দৌড়ে এলেন। ফলশ্রুতিতে দুজনের ধাক্কা লাগলো। অনু কিছু বলবে তার আগে ব্যক্তিটির ফোনে মেসেজ টিউন বেজে উঠল। ব্যক্তিটি ফোনের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট। অনু মাথা তোলালো। ব্যক্তিটি মেসেজ দেখতে দেখতে আনমনে বলল, আপনি ওই দিন কাঁদছিলেন কেন? অনুর আর বুঝতে বাকি রইল না কোন দিনের কথা বলছে ওই লোকটি। অনু সেদিনে সেই বিষাদময় স্মৃতি মনে পড়ল। চোখের সামনে ভেসে ওঠে তার শখের পুরুষের বুকে অন্য নারীর আধিপত্য। চোখ যেন জ্বলে ওঠে, কান্নার হিড়িক আসে। অনুর সামনের ব্যক্তিটির দিকে এক পলক তাকায়, তারপর চোখ দুটি সেকেন্ড 10 মতো বন্ধ করে নিজেকে সামলায়। তার যে আর কষ্ট পেলে চলবে না, কারণ সে নিজেকে কথা দিয়েছে সে ভালো থাকবে, সে নিজের জন্য নিজেকে বদলাবে। অনু চোখ খুলে আবারও সম্মুখপানে বসা ব্যক্তিটির ধারালো চোয়ালের দিকে তাকালো। ওই ব্যক্তি সেদিন তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। ব্যক্তিটি সব ফোনের যাবতীয় কাজ শেষ করে তার টেবিলের উপর রাখলো, তারপর অনুর দিকে তাকিয়ে বলল, সরি, আসলে গুরুত্বপূর্ণ ছিল, তাই দেখতে হলো। ইটস ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট ডে। ব্যক্তিটি হালকা হেসে রম্য কণ্ঠে বলল, আপনার মনে পড়লো? তবে থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই। ওই দিন আমিও অন্যমনস্ক থাকায় আমারও দোষ ছিল। কিন্তু এতে তো কারো নাম জানার কথা না, তাই না? আসলে ওই দিন আপনি আপনার রুমালটা ফেলে গিয়েছিলেন,
ওখানেই আপনার নামটা লেখা ছিল। পরক্ষণেই দুঃখ প্রকাশ করে বলল, কিন্তু সরি, ওটা এখন আমার কাছে নেই, বাসায় রেখে আসছি, তাই ফেরত দিতে পারছি না। ইটস ওকে, আমার পরিচয় তো জানলেন, আপনারটা? ব্যক্তিটি চেয়ারে গা এলিয়ে দিয়ে স্ফীত হেসে বলল, আমি তাশফিক, তাশফিক ওয়াসিম। তাশফিকের কথা শেষ হওয়ার সাথে সাথেই অনুর ফোনে রিংটোন বেজে উঠল। সে তাশফিকের দিকে চোখ তুলে তাকালে তাশফিক ইশারায় ফোনটা রিসিভ করতে বলল। অনু হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে দেখল স্ক্রিনে আমু লেখা। সে রিসিভ করে ফোনটা কানে ঠেকালো। ওপাশ থেকে ইলমা বেগম অনুকে আসার সময় একটু টেলার্সের দোকানে যেতে বলল। ও সাবধানে তাড়াতাড়ি ফেরার তাগিদ দিল। অনু মায়ের কথার সম্মতি জানিয়ে ফোনটা কাটল। তারপর তাশফিকের দিকে তাকিয়ে বলল, সরি, আজ আর বসতে পারলাম না, যেতে হবে। অনুফোন ব্যাগে ঢুকিয়েও বাকি শপিং ব্যাগগুলো হাতে নিয়ে চেয়ার ঠেলে চট জলদি উঠে দাঁড়ালো। স্মিত হেসে তাশফিককে বলল, আম সরি এগেন, আজ তবে আসি। অনু তাশফিককে কিছু বলতে না দেখে পিছু ফিরে পা বাড়াল, কিন্তু তাশফিক তখনও অনুর ওই হাসিতে বিভোর ছিল। ধ্যান ভাঙল যখন অনু বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। সে উঠে গিয়ে অনুর পিছু যেতে যেতে খানিক উচ্চস্বরে বলল, আমি পৌঁছে দেবো মিস শেখ। অনু পিছু ফিরে জবাবে বলল, না না, তার প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। তাশফিক আবারও বলল, সরি, রুমালটা দিতে পারলাম না। ইটস ওকে, পরে না হয় দিবেন। তাশফিক মুচকি হেসে বলল। তাহলে পরের বার দেখা হওয়ার চান্স আছে বলছেন? অনু আবারও বোকা বোকা চোখে তাকালো। আবারও এভাবে তাকাতে দেখে তাশফিক বলল, পরের বার দেখা হলে ফেরত দেওয়ার কথা বলছেন? অনু মাথা তুলালো, তারপর আসি বলে বেরিয়ে গেল। তাশফিক সেদিক পানে তাকিয়ে রইল যতক্ষণ অনুর কায়া তার নজরে পড়ে। তারপর দৃষ্টি সরিয়ে পকেটে হাত দিল, বের করলো যত্ন করে রাখা রুমালটি। নাকের কাছে এনে শ্বাস টানল। সেই মিষ্টি সুবাসে আবেশিত হলো। হালকা হেসে আবারও বাইরের দিকে তাকালো। তারপর দৃষ্টি সরিয়ে আবারও রুমালটির ওপর নিবদ্ধ করলো। সেটি ভাঁজ করে আবারও সযত্নে ভাঁজ করে আলতো হাতে পকেটে রাখলো। রুমালটা আজ তার কাছেই ছিল, কিন্তু তবু সে মিথ্যা বলল অনুকে। কিন্তু কেন বলল উত্তরটা তার জানা নেই। হয়তো রুমালটা ফেরত না দিয়ে নিজের কাছেই রাখতে চেয়েছিল। এসব ভেবে স্মিত হেসে সেও পা বাড়ালো নিজ গন্তব্যের উদ্দেশ্যে। নেহা বিকালে বাসায় ফিরেই হতভম্ব, কারণ বাড়ির গেট হতে শুরু করে বাগান, তারপর ছাদ হতে শুরু করে পুরো বাড়ি নীল সাদা ফেরি লাইটে ঝিকমিক করছে। তার সাথে আছে অর্কিড ফুলের ডেকোরেশন। বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, আর নিজেরই চোখ ধাঁধিয়ে গেল। আচ্ছা, বাসায় কি কোনো অনুষ্ঠান? কিন্তু হলে তো তার জানার কথা। বাড়ির সবাই কিছু জানালো না কেন? সে একে একে সবার থেকে জিজ্ঞেস করলো কি হচ্ছে বাড়িতে, কিন্তু কেউই রুবিনার নির্দেশে আসল কথা বলল না। শুধু বলল সন্ধ্যার পর সারপ্রাইজ আছে। বড়রা সবাই মুখে কুলুপ এঁটেছে, তাদের নির্দেশ ছোটদের দশাও একই। শেষে কারোর কাছে জবাব না পেয়ে মোহনাকে চেপে ধরল সে। মোহনা আবার এমনিতে তার আপাইকে একটু বেশি ভালোবাসে। তার সামনে এমনিতেই পেটে কথা থাকে না, ভুলে বলে দেবে বলে দূরত্ব বজায় রেখে চলছিল। কিন্তু হুট করে নেহা এভাবে তাকে চেপে ধরবে কি জানতো? নেহার জড়াজড়িতে শুধু এটুকুই স্বীকার করতে পারল যে বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এটা শুনি নেহা আরেক দফা হতভম্ব হয়ে গেল। বাসায় বিয়ে হচ্ছে, তাও কিনা তার অগোচরে। তাকে জানালে কি হতো? কিন্তু হচ্ছে টাকার। মোহনাকে প্রশ্ন করতে গিয়ে দেখে সে নেই। নেহা যখন অন্যমনস্ক ছিল তখনই সে সুযোগ বুঝে পালিয়েছে, নয়তো তার আপাই ঠিকই খবর বের করে নিত। নেহা ভেবে কুলকিনারা পেল না কার বিয়ে হতে পারে। সে ভাবল তবে কি জায়ানের বিয়ে? যেহেতু এত বছর দেশে ছিল না, তাই হয়তো তাকে আর যেতে না দেওয়ার জন্য বিয়ে করিয়ে দেবে। অনেক ভেবে তার এটাই ঠিক বলে মনে হলো। এমনিতেই সে ক্লান্ত, ভাবলে আরও ক্লান্ত লাগবে। এমনিতেই সন্ধ্যার পর তো জানবেই। বেশি তো দেরি নেই, অলরেডি মাগরিবের আজান দিবে ঘন্টা খানেক পর। তাই নেহা সব বাদ দিয়ে ফ্রেশ হতে ছুটল।
হলুদ লেহেঙ্গা আর গা ভর্তি জারবেরা ফুলের গহনা পরে স্টেজের ঠিক মধ্যিখানে বসে আছে নেহা, ঠিক যেন একটা জীবন্ত পুতুল। কিন্তু চোখ দুটি তার নিষ্প্রাণ। কিন্তু এই নিষ্প্রাণ চাহনির জন্যই তাকে যেন আরও বেশি সুন্দর লাগছে। তার কাজল কালো চোখ দুটি যেন সবার দৃষ্টি আকর্ষণ করছে। ঘন্টা দুয়েক আগের কথা, নেহা ফ্রেশ হয়ে হালকা খেয়ে উপরে চলে গিয়েছিল। মাগরিবের নামাজ আদায় করে বিছানায় ফোনটা নিয়ে বসে। উদ্দেশ্য অনুকে ফোন দেবে, মেয়েটার সাথে ভালোভাবে কথা বলা প্রয়োজন। লাস্ট কথা হয়েছে মামার বাড়ি যখন গিয়েছিল তখন, কিন্তু সেদিন গলাটা ভীষণ বিষণ্ণ লেগেছিল। তারপর সে ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে পড়ে। যদিও সে কয়েকবার ফাঁকে ফাঁকে ফোন দিয়েছিল, কিন্তু অনু ব্যস্ততা দেখিয়ে কথা বলতে চায়নি। যেখানে তার ব্যস্ততা দেখানোর কথা সেখানেই অনু দেখাচ্ছিল। এখানেই তার সন্দেহ, নিশ্চয়ই অনু কিছু হয়েছে। কিন্তু অনুর নাম্বারটা বের করেও আর কল করা হলো না, কারণ তার দরজায় টোকা পড়েছে। সে ফোন রেখে দরজা খুলে দেখে তার আম্মু, আব্বু আর দাদু দাঁড়িয়ে আছে। তাদের একসাথে দেখে কিছুটা অবাক হলো, কিছু বলল না। মুখ স্বাভাবিক রেখে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, ভেতরে এসো তোমরা। তারা বিনা বাক্যে ঢুকলো। ইরহাম খান গিয়ে নেহার স্টাডি টেবিলে চেয়ারটায় বসলো, আর মীরা বিছানায়। রুবিনা বেগম নেহার হাতটা ধরে বিছানায় তার পাশে বসলেন। নেহার হাতটা তার দুই হাতের ভাঁজে নিয়ে রুবিনা বেগম মুখোমুখি বসেন। নেহা তাদের কারো গতিবিধি এখনও বুঝতে পারছে না, তাই চুপচাপ বসে রইল। রুবিনা বেগম স্মিত হেসে হাতটা আরও ভালোভাবে আঁকড়ে ধরে বলে, নেহামণি দাদু, তোর থেকে কিছু চাইবো, কথা দে দিবি। নেহা হতবিহ্বল হয়ে চেয়ে রইল। দাদু কি এমন চাইতে পারে তার কাছে যে এভাবে বলছে, আবার কথাও দিতে বলেছে। সে তার চিন্তার ছাপ চেহারায় না ফুটিয়ে হালকা হেসে তা আড়াল করেই বলল, এভাবে কেন বলছো দাদু? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব। কাল তোর বিয়ে দিতে চাইছি আমি, সব ব্যবস্থা করা শেষ, তুই রাজি হলেই হবে এখন। রুবিনা বেগমের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা শুনে নেহার ভেতর যেন বজ্রপাত হলো। তার বিয়ে, তাও এভাবে, তাকে না জানিয়ে সব কিছু ব্যবস্থা করে এখন কিনা বলছে সে রাজি কিনা, অথচ সে কিনা ভেবে বসেছিল তার ভাইয়ের বিয়ে। কি আশ্চর্য! বাড়ির বড়রা এভাবে কেন বলছে? আর এভাবে বিয়ে দেবার প্রয়োজনই বা কী ছিল? নেহা কিছু বলবে তার আগে রুবিনা বেগম আবারও বলতে শুরু করলো, প্লিজ অমত করিস না, তোর দাদা ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করতে চাই আমি। নেহা অবাক হয়ে বলল, দাদু ভাইয়ের শেষ ইচ্ছে? তিনি মারা যাওয়ার আগে তার বন্ধুর নাতির সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল। তোদের আকত হয়েছিল বছর 15 আগে। আকদ? তার আকদও হয়েছিল অথচ সে জানে না? আর কার সাথে বলল? দাদা ভাইয়ের বন্ধুর নাতি? সে কে আবার? তার সাথে আকদ হয়েছে অথচ সে চেনেই না। তাও কখন? 15 বছর আগে। তখন তো সে ছোট ছিল, মাত্র 7 বছর ছিল তার। আর এই বয়সে কিনা আকদ হয়েছিল তার? নেহার যেন অবাকের উপর অবাক হচ্ছে। আচ্ছা, তার কি আজ অবাক হওয়া দিন? আরও কি কি শোনা বাকি তার? সে রুবিনা বেগমকে জিজ্ঞেস করলো, তোমরা চাও আমি বিয়েতে হ্যাঁ বলি? ইরহাম খান এগিয়ে এসে মেয়ের পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, আমরা সবাই বাবার শেষ ইচ্ছাটা পূর্ণ করতে চাই, কিন্তু আম্মু সেটা তোমার অমতে নই। তুমি রাজি হলে তবেই তোমার বিয়ে দেব, নয়তো নয় আম্মু, সব সিদ্ধান্ত তোমার ওপর। নেহা কি বলবে বুঝতে পারছে না। সবাই রাজি এই বিয়েতে, সবার মত আছে, এখন তার মত দেওয়াটাই বাকি। সে অসহায় চোখে তার মায়ের দিকে তাকালো। মীরা মেয়ের চাহনি দেখে এগিয়ে এলেন। ইরহাম খান সরে বসলেন। মীরা মেয়ের পাশে বসে তাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, কোনো জোরাজুরি নেই, তুই ভেবেচিন্তে বল, আর যদি পছন্দের কেউ থাকে তাও বলতে পারিস। আমরা তোর অমতে কিছু করব না। আছে এমন কেউ মা যাকে তুই ভালোবাসিস? নেহা ভাবল, আসলেই কেউ কি আছে যাকে সে ভালোবাসে? হ্যাঁ, নিশ্চয়ই আছে কেউ। তাকে ভালোবাসে কিনা জানে না, কিন্তু তাকে নেহার ভালো লাগে। এই 22 বছরের জীবনে শুধু তাকে ভালো লেগেছে, হয়তো ভালোবাসে
কিন্তু প্রকাশ করেনি সে কখনো, তাকে বলেনি কখনো। তাই তার তাকে নিয়ে অনুভূতি থাকলেও তা গোপন থাকাই শ্রেয়। এতে ভালোই হবে। দাদাভাইয়ের শেষ ইচ্ছে সে পূরণ করবে, মত দেবে বিয়েতে। অনুভূতিরা না হয় মনের কোণেই সমাহিত থাকুক, কবু না জানুক সেই ব্যক্তি। যা এতদিন গোপনে ছিল তা গোপনে থাকলেই সে সব দিক থেকে রক্ষা পাবে। তাই সে আমাকে আশ্বস্ত করে বলল, না আম্মু, এমন কেউ নেই। মীরা তবুও মেয়েকে বলল, দেখ মা, যদি সত্যি কেউ থাকে তাহলে বল, এটা তোর সারা জীবনের প্রশ্ন। না মা, সত্যি কেউ নেই। তারপর নেহা রুবিনা বেগমের দিকে ফিরে তার হাতটা হাতের মুঠোয় নিয়ে বলল, আমি রাজি দাদু, তোমরা আয়োজন করো। রুবিনা বেগম ছলছল চোখে তাকিয়ে রইল নেহার মুখপানে। আলহামদুলিল্লাহ বলে নেহার চিবুক তুলে হাত ছুঁয়ে চুমু খেল। মীরা বেগমের দিকে তাকিয়ে বললেন, বৌমা, ফিহা আর মোহনাকে ডাকো, ওদের বলো নিহাকে তৈরি করে দিতে। মীরা বেগম সম্মতি জানিয়ে নেহার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেলেন। রুবিনা বেগমও তাই করলেন। ইরহাম সাহেব বেরিয়ে যাওয়ার আগে মেয়ের কাছে আসলেন আবার। সচিনে মাথায় আবারও হাত বুলিয়ে বলেন, সুখী হও আম্মু। নেহা তার আব্বুর দিকে তাকিয়ে হাসল। ইরহাম সাহেবও হাসলেন মেয়ের সাথে। তারপর চুপচাপ বেরিয়ে গেলেন। বসে রইল একা নেহা। দৃষ্টি তার হয়ে পড়ল প্রাণহীন। কিছুক্ষণের মধ্যেই ফিয়া আর মোহনা আসলো। রুবিনা বেগমের কথা মতো সাজিয়ে দিল নেহাকে। না, নেহা কোনো আপত্তি করলো আর না ভালো মন্দ কিছু বলল। মোহনারাও আর ঘাটল না তাকে। তারা বুঝলো নেহার মনের অবস্থা, তাই তারাও নিশ্চুপ রইল। হালকা মেকআপ করিয়ে লেহেঙ্গাটা সেট আপ করে ফুলের গহনাগুলো পরিয়ে দিয়ে দুবোন দুপাশ থেকে জড়িয়ে ধরল তাকে। নেহাও ধরল। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও তারা ছাড়ল না নেহাকে। এভাবে ধরে বসে থাকলো। নেহা নিশ্চয়ই এখন কেঁদে দেবে, আর সেটা হলে বোনেরা যদি কিছু আন্দাজ করে বসে। তাই সে তাদের বলল, হয়েছে, ছাড় এবার, যা তোরাও তৈরি হয়ে নে। নেহার কথাই ছাড়লো তারা। একে একে দুজনেই বেরিয়ে গেল। আবারও একা রয়ে গেল নেহা। আয়নার দিকে তাকালো, নিজেকে দেখলো। চোখ চাপিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেন পড়ল সে জানে না। নিজের আশঙ্কিক বিয়ের কারণে, নাকি তার হৃদয়ে জমা সুপ্ত অনুভূতি পূর্ণতা না পাওয়ার। কিছুক্ষণের মাঝেই তার কক্ষে উপস্থিত হলো তার মামাতো বোন নয়না আর মামাতো ভাই ঈশানের বউ রাইসা। ফিয়াই নিয়ে এসেছে তাদের। নিচে পর্দার মাঝে বসাচ্ছে নেহার রুমে বসুক বরং। তার মামারাও সবে এসে পড়েছে বিয়ে উপলক্ষে। তারা বিয়ের কথা আগে থেকে জানতো না, জেনেছে ট্যুর প্ল্যান করার পর। যখন নেহার যাওয়ার অনুমতির জন্য ইরহাম খানকে ফোন দিলেন, তখন তার কথাতেই ট্যুরের সময়কাল দীর্ঘ করেন, যাতে নেহার অগোচরে সব আয়োজন গুছিয়ে নিতে পারেন। সবাই আসলেও নেহার মামাতো বোন সাইমা আসলো না। সে শ্বশুর বাড়িতে। কাল বিয়েতে আসবে হাজবেন্ড রওনাকের পরিবার সমেত। কিছুক্ষণ বসে কথা বলল নেহারা, যদিও সে কিছুই বলেনি তেমন। ওরাই বলেছে বেশি। মিনিট 10 মধ্যে ডাক পড়তেই তারা নেহাকে নিচে নামালো। সবাই যেন তাকিয়ে রইল। রুবিনা বেগমের মন জুড়িয়ে গেল আদরের নাতনিকে এই রূপে দেখে। তার স্বামীর শেষ ইচ্ছে পূর্ণতা পাবে, এটা ভেবে সে আনন্দে মুখরিত। বাড়ির প্রথম নাতনি নেহা, তাই তার স্বামীর বড়ই আদরে ছিল নেহা আর জায়ান। যদিও মনে মনে কিছুটা ব্যথিত হয়েছেন, কেননা হুট করে হলুদের আসরে বসতে বলে নেহার যে রিয়াকশনটা তিনি কল্পনা করেছিলেন সেটাই হয়েছে। কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন নেহা প্রকাশ না করলেও বেশ কষ্ট পেয়েছে এই আশঙ্কিক বিয়ের আয়োজনে। বড়দের সম্মান বাঁচাতে ও তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে বিনা আপত্তিতে নীরবে সম্মতি দিয়েছিল। ইরহাম সাহেব নেহাকে নিয়ে বাড়ির ছোটদের বেরিয়ে যেতে বলেন কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। বাড়ির বড়রা না হয় শেষে সব গুছিয়ে যাবে। কেউ অমত করলো না, কারণ সবাই কম বেশি রেডি। ফায়েজ আর ফারিস ওখানে পৌঁছে গেছে আগে, খাবারের দিকটা দেখছে, সাথে মুহিতকেও নিয়ে গেছে। জান ভার্সিটি থেকে 2 দিনের ছুটি নিয়েছে বিয়ে আর রিসেপশনের দিনের জন্য। প্রথমে হলুদের দিনের জন্য নিতে চেয়েছিল, কিন্তু আজ ভার্সিটিতে 2nd ইয়ারের এক্সামে তার ডিউটি ছিল, তাই আর নিল না আজ।
ভার্সিটি শেষে বাসায় না এসে কমিউনিটি সেন্টারে ফায়েজদের সাথে যোগ দিয়েছিল, তাই সবাই রেডি হলো। সে ছিল না, তাই কাজ সামলে বাকিটা বাইরেদের উপর দিয়ে বাসে আসলো ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য। ফিয়া জানালো মোহনা এখনও রেডি হয়নি। সে রেডি হতে চলে গেল, মোহনা যায়নি। কিছু গেস্ট আসাই আম্মুরা বিজি থাকে, সে আপ্যায়ন করেছে আর কিছুক্ষণ আগে গেল রেডি হতে। ইরহাম সাহেব বললেন তাদের জান আর মোহনা না হয় তাদের সাথে যাবে, ওরা চলে যাক বরং, নয়তো পরে এত মানুষের একসাথে যাওয়ানি ঝামেলা হবে। ফিয়ার মন না মানলেও নেহা তার সাথে যেতে বলে দ্বিমত করল না। বেরিয়ে গেল তারা। কমিউনিটি সেন্টার বাসা থেকে আধা ঘন্টার রাস্তা, তাই যেতে বেশি সময় লাগেনি। পৌঁছে ফিয়া আর নয়না ধরে নেহাকে স্টেজে বসিয়ে দিল। তারাও দুজন দুপাশে বসলো। বাড়ির বাকিরা আসলে অনুষ্ঠান শুরু করবে। নেহা নিষ্প্রাণ দৃষ্টিতে বসে রইল জীবন্ত পুতুল হয়ে স্টেজের মধ্যিখানে। জায়ান ফ্রেশ হয়ে একটা হলুদ পাঞ্জাবি পরল, সাথে সাদা রঙের কোটি আর পায়জামা। ঘড়ি পরে চুল সেট করে তার অ্যাজ ইউজুয়াল পারফিউম লাগিয়ে নিচে চলে আসলো। দেখলো বাড়ির বড়রা সবাই রেডি। সে তাদের বেরিয়ে যাওয়ার তাগিদ দিল। নাফিসা এগিয়ে এসে বলল, কিন্তু আব্বু, মোহনা তো এলো না এখনো, যদিও ডেকে এসেছি আমি। জায়ান কিছু একটা ভেবে বলল। আচ্ছা চলো আগে তোমাদের বসিয়ে দিই। তারা দ্বিমত করল না। জায়ানের সাথে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়ির আছে আপাতত একটা। ড্রাইভারের পাশে ইলহাম খান উঠে বসলেন। মাঝের সারিতে রুবিনা বেগম, ইরফাত সাহেব আর নাফিসা বেগম বসল। শেষের সিটে ইলহাম সাহেব, রূপা বেগম আর মীরা বেগম বসলেন। ইলহাম খান বলেন, তোরা কিসে যাবি? দুজনের জায়গায় তো হবে না, গাড়ি আর একটা, ওটাও তো সেন্টার এখানে। জান আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মেজো আব্বু, ফায়াজের বাইকটা তো আছে, ওইটাই করে কাজ হয়ে যাবে। মীরা বেগম চিন্তিত হয়ে বলেন, পারবি চালাতে বাবা? পারবো আম্মু, তোমরা দ্রুত চলে যাও, নয়তো ওখানে অনুষ্ঠান শুরু করতে পারবে না ওরা। ইরফাজ খান বলেন, ঠিক আছে আমরা যাই, তবে তুই মোহনাকে নিয়ে সাবধানে আসিস। আচ্ছা ছোট আব্বু। এরহাম খানের নির্দেশে গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট দিলেন। মীরা তবুও শেষবার বলল, সাবধানে চালা আব্বু। জান মাথা দুলিয়ে সাই জানালো। ওরা বেরিয়ে যেতেই জান বাসে আসলো মোহনার হলো কিনা দেখতে। পুরো খানভিলা খালি এখন, তারা দুজন ব্যতীত কেউ নেই। সে একেবারেই ওপরে চলে গেল। মোহনা দরজায় ভিজিয়ে রাখা, সে তবুও খুলে ঢুকলো না। মেয়েটি কি অবস্থায় আছে কি জানে, তাকে অস্বস্তিতে ফেলতে চায় না সে, তাই টোকা দিল দরজায়। মোহনার তৈরি হওয়া শেষ, শুধু গাজরটা লাগাতে পারছে না সে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, দরজায় টোকা পড়ে ভাবলো মা এসেছে, কারণ কিছুক্ষণ আগে এসেই একবার ডেকে গিয়েছে। তাই সে চুলে হাত রেখেই বলল, দরজা খোলা আছে, আসতে পারো। মোহনার সম্মতি পেয়ে জায়ান ঢুকলো। আজ বহুদিন পর প্রথম নিচ থেকে মোহনার কাছে এসেছে সে, কারণ তার ধোঁয়াশা এখন কেটে গেছে। তার হৃদয়ে মোহনার অবস্থান সম্পর্কে অবগত সে, কিন্তু ঢুকে যা দেখল তাতে তার হৃদস্পন্দন যেন থেমে গেল। হার্টবিট মিস হলো কি? হ্যাঁ অবশ্যই হলো, একটা না বেশ কয়েকটা। নিঃশ্বাস আটকে সে চেয়ে রইল তার সামনে থাকা সদ্য ফোটা পুষ্পের ন্যায় মেয়েটাকে। হালকা মিষ্টি রঙের লেহেঙ্গা, গায়ে ফুলের আর্টিফিশিয়াল গহনা, এলোমেলো করে করা খোপা, কি অপূর্ব যে লাগছে দেখতে। তা কি জানি এই মেয়ে? তার এই বিধ্বংসী রূপ দেখে যে জায়নের অন্তরে ঝড় উঠেছে। তার সম্পর্কে কি মেয়েটা অবগত? মোটেও সে অবগত নয়, হলে এমন রূপে কখনো ধরা দিত না। তারপর হাত উঁচিয়ে চুলে কাজে পড়তে গিয়ে লেহেঙ্গার ওড়না সরে গেছে কোমর থেকে। এক ফালি ধপধপে ফর্সা মেলি কোমরের বাঁকা বাঁক দৃশ্যমান, যা যে কোনো পুরুষের ঘুম হারাম করতে যথেষ্ট। সেখানে জায়ান তো ভালোবাসে তাকে। জায়ান থমকে দাঁড়িয়ে রইল, যেন ঘরে ডুবেছে সে। তবুও নিজের চোখকে সংযত করল সে। তার কখনোই উচিত নয় কোনো নারীর অগোচরে তার দিকে এভাবে তাকানো, যত সে ভালোবাসুক না কেন। হালাল না হওয়া পর্যন্ত সে নিজের সীমা লঙ্ঘন করবে না। জায়ানের ধ্যান ভাঙল মোহনা ডাকে, মা ওখানে দাঁড়িয়ে না থেকে এটা পরিয়ে দাও তো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না। জায়ান বুঝতে পারল মোহনা তার উপস্থিতি সম্পর্কে অবগত নয়, হলে নিশ্চয়ই এতটা বেখেয়ালি
হতো না। জানকে সে তার মা ভেবেছে, তাই গাঁজাটা লাগিয়ে দিতে বলল। কিন্তু কি করবে এখন সে? বাসায় তো সে ছাড়া আর কেউ নেই, তাই তাকে পরিয়ে দিতে হবে। কিন্তু মোহনা যদি কিছু মনে করে? আকাশ পাতাল ভাবতে ভাবতে আবারও মোহনার কণ্ঠ শুনল। কি হলো, দাও, দেরি হচ্ছে তো।